গভীর জঙ্গলে এক পুকুরের ধারে একটা গাছের ডালে এক খাঁচা ঝোলানো ছিল। সেই খাঁচায় একটা টিয়া পাখি বন্দি ছিল। খাঁচার পাশেই এক সাধু খুব রহস্যজনকভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিয়া পাখিটির দিকে তাকিয়েছিলেন। মনে রেখো সাধু, এই পৃথিবীতে লোভী মানুষের কোনো অভাব নেই। আমি খুব শিগগিরই আমার আসল রূপে ফিরে আসব। চেষ্টা করে দেখতে পারিস, যদি সফল হোস তাহলে তোর কপাল ভালো, আর যদি ব্যর্থ হোস তাহলে তুই সোজা পাথরে পরিণত হবি, আর তোর কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে ঠিক আছে, আমি অপেক্ষা করব। যেদিন আমি আমার আসল রূপে ফিরে আসব সেদিন আমি তোকে দেখে নেব। সেদিন আমি নই, তুই পাথরে পরিণত হবি। সাধু রহস্যজনকভাবে একটু হাসলেন এবং সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিন পর রামদাস নামের এক ময়রা তার কড়াইতে গরম গরম জিলিপি ভাজছিল। হঠাৎ একটা দমকা হাওয়া এলো আর তার কড়াইটা উল্টে গেল। ফুটন্ত রস রামদাসের পায়ের ওপর ছিটকে পড়ল। ওরে বাবা রে, আমার পাটা পুরো ঝলসে গেল রে। কোন অলক্ষণে লোক এই রাস্তা দিয়ে গেল রে, বাপ রে বাপ। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা মোড়ল মশাই মুচকি হাসলেন। আমাদের গ্রামে তো অলক্ষণে লোক একটাই আছে, ওই দেখো রামদাস, চান্দু গাডুরে যাচ্ছে। এই কথা শুনে রামদাসের নজর চান্দুর ওপর পড়ল আর সে রাগে ফুঁসতে লাগলো। তুই এই পৃথিবীতে জন্মালি কেন রে চান্দু? তোর জন্য পুরো গ্রাম একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু আমি কি করলাম রামদাস? কি করলাম মানে? আরে আমি গরম গরম জিলিপি ভাজছিলাম, তুই এই রাস্তা দিয়ে যাওয়ার সাথে সাথেই এমন জোরে হাওয়া দিল যে আমার কড়াই উল্টে গেল, আর এই ফুটন্ত রস আমার পায়ের ওপর পড়লো। আমার পাটা তো পুরো ঝলসে গেল। আমার আজকের পুরো কাজটাই মাটি হয়ে গেল। এখন আমাকে আবার বদ্যি মশাইয়ের কাছে ছুটতে হবে। মোড়ল মশাই, ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিন। গ্রামের লোকেরা ওকে আর এক মুহূর্ত সহ্য করতে পারবে না। এই কথা বলে রামদাস খুঁড়িয়ে খুঁড়িয়ে বদ্যির কুঁড়ে ঘরের দিকে চলে গেল। সব শুনে চান্দু খুব মনে কষ্ট পেল আর জঙ্গলে কাঠ কাটতে চলে গেল। সে যখন একটা গাছের কাঠ কাটছিল ঠিক তখনই সামনেই বীরজু নামের আরেকজন কাঠুরেও কাঠ কাটছিল। চান্দুকে দেখা মাত্রই বীরজু রাগে ফেটে পড়ল। এই সাত সকালে কার মুখ দেখলাম রে বাবা? মনে হচ্ছে আজ আর এক টুকরো কাঠও কাটা হবে না। তুমি এসব কি বলছো? একদম ঠিক কথাই বলছি। যে একবার তোর মুখ দেখেছে তার সাথে কোনো না কোনো খারাপ কিছু ঘটেছে। হঠাৎ ঝড় উঠল আর একটা বড় গাছ ভেঙে সশব্দে বীরজুর গায়ের ওপর পড়ল। বাঁচাও, আমাকে গাছের তলা থেকে টেনে বের করো কেউ। চান্দু এক ছুটে গিয়ে বীরজুকে গাছের তলা থেকে টেনে বের করল। বীরজু টলতে টলতে উঠে দাঁড়ালো আর রাগে গজগজ করতে করতে চান্দুর দিকে তাকাতে লাগলো। এবার তোর বিশ্বাস হলো যে তুই একটা অপয়া? দেখ, তুই যখন এখানে ছিলি না তখন জঙ্গলটা কত শান্ত ছিল, আর তুই এখানে আসতেই ধেয়ে এলো ঝড় আর গাছটা ভেঙে পড়লো আমার উপর। জানিস কেন? কারণ আমি তোর এই অপয়া মুখটা দেখেছিলাম। দূর দূর আমার চোখের সামনে থেকে। এই কথা শুনে চান্দু ভগ্ন হৃদয়ে নিজের বাড়ির দিকে পা বাড়ালো। বাড়ি ফিরতেই চান্দুর বউ রাধা তাকে দেখে অবাক হয়ে গেল। আরে, আজ যে এত তাড়াতাড়ি ফিরে এলে? আজ আমার কাজে একদম মন বসছিল না। এই বলে চান্দু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটা রাধাকে খুলে বলল। আগে আমার মনে হতো গ্রামের লোকেরা হয়তো এমনি আমাকে খ্যাপায়, কিন্তু আজ আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে রাধা যে আমি সত্যি একটা অপয়া। আমি জিলিপিওয়ালা রামদাসের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় তার ফুটন্ত রস তার পায়ের উপর ছিটকে পড়ল, আর জঙ্গলে কাঠ কাটতে যাওয়ার সময়
হঠাৎ ঝড় এসে বীরজুর গায়ে গাছ ভেঙে পড়ল। ভাগ্যিস ওর কোনো বড় চোট লাগেনি। যদি ওর কিছু হয়ে যেত তবে গোটা গ্রাম আমাকেই দোষারোপ করত। মন খারাপ করো না, একদিন তোমার ভাগ্য ঠিক বদলাবে। চান্দু আর কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এদিকে শঙ্কর নামের একজন লোক বীরজুর বাড়িতে হাজির হলো। বীরজু তখন খাটিয়ায় শুয়ে ব্যথায় কোঁকাচ্ছিল। আরে বীরজু, তোমার গায়ে গাছ ভেঙে পড়েছে শুনেই আমি তোমাকে দেখতে ছুটে এলাম। কিন্তু তোমার গায়ে গাছ ভেঙে পড়লো কিভাবে? এই কথা শুনে বীরজু রাগে ফেটে পড়ল। এই কথা শুনে শঙ্কর রেগে গেল। আসলে শঙ্কর নিজেও চান্দুকে দু চোখে দেখতে পারত না। তুমি কোনো চিন্তা করো না, আজ আমি মোড়ল মশাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবোই। আজ এর একটা এসপার ওসপার করেই ছাড়বো যে চান্দু এই গ্রামে থাকবে কি থাকবে না। এই বলে শঙ্কর সেখান থেকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই শঙ্কর মোড়লের বাড়িতে গিয়ে হাজির হলো। মোড়ল শঙ্করকে দেখে জিজ্ঞেস করলেন, কি হলো শঙ্কর, তোমার চোখ মুখ এত লাল কেন? এত রেগে আছো কেন? রেগে থাকবো না তো কি করবো মোড়ল মশাই? আপনি চান্দুকে কবে এই গ্রাম থেকে তাড়াবেন সেটাকে বলুন। এই কথাটা আমারও অনেকবার মনে হয়েছে, কিন্তু তারপর ভাবি যে ওকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেও বেচারা যাবে কোথায়? কোথায় যাবে সেটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই। এই অপয়াটার জন্য গ্রামের লোকেরা একের পর এক বিপদে পড়ছে। কাল রামদাসের গায়ে গরম রস পড়লো, আজ বীরজুর গায়ে গাছ ভেঙে পড়লো। মিলিয়ে নেবেন মোড়ল মশাই, একদিন আপনার নিজেরও বাড়ির ছাদটাও আপনার মাথায় ভেঙে পড়বে, তখন বুঝবেন। আরে শঙ্কর, মুখ সামলে কথা বল। এসব কি অলক্ষণে কথা বলছিস? আমি সত্যি কথাই বলছি, পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই আপনি চান্দুকে এই গ্রাম থেকে বিদায় করুন। মোড়ল গভীর চিন্তায় তলিয়ে গেলেন। ঠিক আছে, চলো আমার সাথে। কিছুক্ষণের মধ্যেই মোড়ল শঙ্করকে নিয়ে চান্দুর বাড়িতে গিয়ে হাজির হলেন। দেখো চান্দু, কেউ তোমার বাড়িতে পা রাখতেও চায় না। আমি বাধ্য হয়ে এখানে এসেছি। আপনি যা বলতে এসেছেন পরিষ্কার করে বলুন মোড়ল মশাই। পরিষ্কার কথা শুনতে চাও তো শোনো। তোমাকে আর তোমার বউকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই গ্রাম আর বেশি দিন তোমার অপয়া ছায়া সহ্য করতে পারবে না। কিন্তু আমি আমার পরিবার নিয়ে কোথায় যাব? যেখানে খুশি যাও, জঙ্গলে গিয়ে থাকো। তুমি তো জঙ্গলেই বেশ শান্তিতে থাকতে পারবে। যদি কোনো বাঘ তোমার সামনে আসে তবে সেও হয়তো তোমার অপয়া মুখ দেখে অসুস্থ হয়ে পড়বে বা আহত হবে। আরে এ যদি জঙ্গলে গিয়ে থাকে তবে বন্য পশুরা ওর অপয়া ছায়ের কারণে বিপদে পড়বে। দয়া করে এমন করবেন না, আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবেন না। আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। এই 1 মাসের মধ্যে নিজের ইচ্ছায় গ্রাম ছেড়ে চলে যাও, নইলে গ্রামের সব লোক মিলে তোমাকে অপমান করে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। এই বলে মোড়ল আর শঙ্কর সেখান থেকে চলে গেলেন। এখন আমরা কি করব? যে গ্রামের মানুষের কাছে আমার কানাকুড়ি ও সম্মান নেই, সেখানে থেকে লাভ কি? আমরা এই গ্রাম ছেড়েই চলে যাব। এই বলে চান্দু কুড়ুল কাঁধে নিয়ে জঙ্গলে চলে গেল আর একটা গাছের নিচে বসে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ কে যেন তার কাঁধে হাত রাখল। চান্দু পেছনে ফিরে দেখল এক সাধু তার সামনে দাঁড়িয়ে আছেন। তুই একজন পুরুষ মানুষ হয়ে কাঁদছিস? পুরুষ মানুষের চোখে জল মানায় না। পুরুষ মানুষ তো অন্যের চোখের জল মুছিয়ে দেয়। আমার সাথে যা হচ্ছে তা যদি অন্য কোনো পুরুষের সাথেও হতো তবে সেও হাউমাউ করে কাঁদতো। বল বল আমাকে কি সমস্যা তোর? চান্দু শুরু থেকে শেষ পর্যন্ত তার সমস্ত দুঃখের কথা সাধুকে খুলে বলল। এবার আপনিই বলুন সাধু বাবা, গ্রামের বাচ্চা থেকে বুড়ো সবাই আমাকে অপয়া বলে ডাকে। আমি যেখানেই যাই সেখানেই কোনো না কোনো অঘটন ঘটেই যায়। এই কথা শুনে সাধু খুব রহস্যজনকভাবে চান্দুর হাত দেখতে লাগলেন। তার চোখে একটা অদ্ভুত চমক দেখা গেল। তোর মনে বিন্দু মাত্র লোভ নেই। তুই একজন খাঁটি ভালো মানুষ।
কিন্তু এটাও সত্যি যে তোর জন্মকুণ্ডলিতে শনির দশা চলছে। এই কারণেই তুই যেখানেই যাস বা যাকেই ছুঁস তাদের সাথে খারাপ কিছু ঘটে যায়। তাহলে কি আমি সারা জীবন এভাবে অপয়া হয়ে থাকবো? না, যেদিন তুই কোনো রাক্ষসের দেখা পাবি সেদিন তোর ওপর থেকে সব অপয়া ছায়া কেটে যাবে, আর সেদিন থেকেই ভাগ্য তোর দিকে ফিরে তাকাবে। এ কেমন কথা বলছেন? কোনো রাক্ষসের দেখা পেলে সে তোমাকে মেরেই ফেলবে। কিছু কিছু রাক্ষস বড়ই মিষ্টি স্বভাবের হয় আর খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। সময় এলেই তুই সব বুঝতে পারবি। এই বলে সাধু সেখান থেকে চলে গেলেন। চান্দু সাধুর কিছু কথা বুঝল, আর কিছু কথা মাথার উপর দিয়ে গেল। সে চুপচাপ উঠে জঙ্গলের আরো গভীরে কাঠ কাটতে লাগলো। কিছুক্ষণ পর সে জঙ্গলের এমন একটা জায়গায় পৌঁছলো যেখানে চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। হঠাৎ পুকুর পাড়ে থাকা একটা গাছের দিকে তার নজর পড়ল। এই বলে চান্দু সেই গাছটা কাটতে শুরু করলো, কিন্তু হঠাৎ তার হাত থেকে কুড়ুলটা পিছলে গিয়ে সোজা পুকুরের জলে পড়ে গেল। এই দেখো, আজ আশেপাশে কেউ নেই, তবু আমার সাথেই খারাপ কিছু ঘটলো। একটা মাত্রই কুড়ুল ছিল, সেটাও জলে পড়ে গেল। তখনই চান্দুর কানে একটা গলা ভেসে এলো। লোহার কুড়ুলের জন্য কেন করছো হাই হাই? যার কপালে লেখা আছে সোনার ভান্ডার পাওয়ার উপায়। চান্দু মাথা উঁচু করে দেখল গাছের ডালে একটা লোহার খাঁচা ঝুলছে, আর তাতে একটা টিয়া পাখি বন্দি আছে। কি দেখছিস? আমি কথা বলছি। একটা সামান্য কুড়ুলের জন্য কেন কাঁদছিস তুই? তুই যদি চাস তবে এই কুড়ুলের বদলে আমি তোকে অনেক ধনরত্ন এনে দিতে পারি। কিন্তু সেই ধনরত্ন আমার কোনো কাজেই আসবে না। তুই হয়তো জানিস না যে আমি একজন অপয়া। এই কথা শুনে টিয়া পাখিটা হো হো করে হাসতে লাগলো। তুই তো ভারী মজার পাখি রে। তুই এমন ভাবে কথা বলছিস যেন মনে হচ্ছে কোনো মানুষ কথা বলছে। তাহলে তাহলে আমাকে এই খাঁচা থেকে মুক্ত কর, আমি তোর সাহায্য করতে পারি। কে জানে চান্দুর মনে কি হলো, সে গাছ থেকে খাঁচাটা নামিয়ে দরজাটা খুলে দিল। টিয়া পাখিটা উড়ে গিয়ে চান্দুর কাঁধে বসলো। অনেক দিন হলো আমি এই খাঁচায় বন্দি ছিলাম। আমাকে তোর বাড়িতে নিয়ে চল, আর কিছু খেতে দে। তারপর দেখ আমি তোকে ভিখারি থেকে রাজা বানিয়ে দেব। এই কথা শুনে চান্দু কিছু না বলে চুপচাপ গ্রামের দিকে হাঁটতে লাগলো। এদিকে গ্রামের মোড়ল শঙ্করের সাথে কথা বলছিলেন। হঠাৎ মোড়ল পা পিছলে মাটিতে পড়ে গেলেন। এই কি হলো মোড়ল মশাই? হঠাৎ করে কি হলো কে জানে, মনে হচ্ছে আমার পায়ে বড় জোর চোট লেগেছে। আমাকে তাড়াতাড়ি বদ্যি মশাইয়ের কাছে নিয়ে চলো। শঙ্কর এদিক ওদিক তাকাতে লাগলো। খুব আশ্চর্যের ব্যাপার তো, আজ ওই অপয়াটা গ্রামে নেই, তা আপনার পায়ে চোট লাগলো কি করে? আরে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, ব্যথায় আমার প্রাণ যায় যায় অবস্থা। শঙ্কর মোড়লকে তুলতে যাবে, ঠিক তখনই সেই পথ দিয়ে চান্দু হেঁটে গেল, আর পর মুহূর্তেই মোড়ল নিজে নিজেই উঠে দাঁড়ালেন। আমার পায়ের ব্যথা তো ম্যাজিকের মতো গায়েব হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? আরে চান্দু, এই প্রথম দেখলাম তোর আসার সাথে সাথে কোনো জিনিস ঠিক হয়ে গেল, নইলে তুই এলে তো সবকিছু ওলট পালট হয়ে যেত। আমার পায়ে সাংঘাতিক ব্যথা শুরু হয়েছিল, কিন্তু তুই আসতে এই সব ব্যথা কোথায় যেন উধাও হয়ে গেল। তুই আবার নতুন কোনো জাদু মন্ত্র শিখে আসিসনি তো? এই মোড়ল মশাই, এটা নেহাতি কাকতালীয় ব্যাপার। আপনি কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে আসবেন না, ওকে গ্রাম থেকে ঠিকই তাড়িয়ে দেবেন। মোড়ল শঙ্করের দিকে তাকালেন, কিন্তু চান্দু তাদের কোনো কথাতেই কান না দিয়ে চুপচাপ নিজের বাড়ি চলে গেল। বাড়ি ফিরতেই চান্দুর কাঁধে টিয়া পাখিটাকে দেখে
তার বউ রাধা অবাক হয়ে গেল। এই টিয়া পাখিটাকে আবার কোথা থেকে ধরে আনলে? চান্দু তখন পুরো ঘটনাটা রাধাকে খুলে বলল। ও বলেছে যে ওনাকে আমাদের বড় লোক করে দেবে। তাই নাকি? কিন্তু আগে আমার সেবা যত্ন করতে হবে। সেই দিন থেকে চান্দু আর রাধা দুজনেই টিয়া পাখিটার খুব যত্ন নিতে লাগলো। কিছুদিন পর টিয়া পাখিটা চান্দুকে জঙ্গলের ভেতরে একটা গুহায় নিয়ে গেল। গুহার ভেতরে থরে থরে সোনাদানা হিরে জহরতের পাহাড় সাজানো ছিল। এ তো কোনো রাজা মহারাজার গুপ্তধন বলে মনে হচ্ছে। ঠিকই ধরেছিস, এটা এক রাজারই গুপ্তধন ছিল, কিন্তু এখন এর কোনো মালিক নেই। যার হাতে পড়বে এই ধন তারই হবে। ফেল ফেল করে কি দেখছিস? সব ধনরত্ন বস্তায় ভরে নে। না, এত সম্পদের আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু ততটুকুই নেব যা দিয়ে আমি একটা ভালো বাড়ি তৈরি করতে পারবো আর কাঠের একটা ভালো ব্যবসা শুরু করতে পারবো। বাকি ধনরত্ন আমার চাই না। আর যদি গ্রামের কেউ বিপদে পড়ে তবে আমি তাকে সাহায্য করতে পারবো। কিন্তু গ্রামের লোক তো তোকে আজও অপয়া বলেই ডাকে, তবুও তুই তাদের সাহায্য করতে চাস। ওটাও ওদের স্বভাব আর এটা আমার স্বভাব। ওরা খারাপ বলে আমি তো আর নিজের স্বভাব বদলাতে পারি না। কিছুক্ষণ পর চান্দু সামান্য কিছু ধনরত্ন নিয়ে বাড়ি ফিরে এলো। সেই ধনরত্ন দেখে রাধা তো হতবাক। চান্দু তাকে সব কথা খুলে বলল। খুব ভালো কাজ করেছেন। যদি আপনি অনেক বেশি সোনাদানা নিয়ে আসতেন তবে আপনার মনে লোভের বীজ জন্মাতো। আমি বলেছিলাম না যে আমি তোকে বড়লোক করে দেব। এই কথা শুনে চান্দু মুচকি হাসল। কয়েকদিনের মধ্যেই চান্দু সেই ভাঙাচোরা কুঁড়ে ঘরের জায়গায় একটা সুন্দর বড় বাড়ি তৈরি হলো। আর চান্দু বেশ সচ্ছলভাবে জীবন কাটাতে লাগলো। গ্রামে তার সম্মানও আগের চেয়ে অনেক বেড়ে গেল। এখন গ্রামে কারো টাকার দরকার হলেই সে সোজা চান্দুর কাছে চলে আসে। আর চান্দু টিয়া পাখির সাথে গুহা থেকে সোনা এনে তাকে সাহায্য করে। এসব দেখে শঙ্করের গায়ে জ্বলুনি শুরু হলো। একদিন সে মোড়লের কাছে গিয়ে হাজির হলো। মোড়ল মশাই, আপনার কি ব্যাপারটা একটু খটকা লাগছে না? কিছুদিন আগেও চান্দু ছিল একটা অপয়া লোক। গ্রামের কেউ ওর মুখ দেখতে চাইতো না, আর আজ সে রাজহাঁসের মতো বিলাসবহুল জীবন কাটাচ্ছে। এত টাকা ওর কাছে এলো কোথা থেকে? তুমি একটা জিনিস খেয়াল করোনি শঙ্কর, এখন চান্দু আর অপয়া নেই। এখনো যেখানেই যায় মানুষের সাথে ভালো কিছুই ঘটে। আর সবচেয়ে বড় কথা, ও বিপদে আপদে সবার পাশে দাঁড়াচ্ছে। এই বলে মোড়ল মশাই সেখান থেকে চলে গেলেন। আমি চান্দুর পেট থেকে কথা বের করেই ছাড়বো যে এত টাকা ওর কাছে এলো কোথা থেকে। পরের দিন চান্দু তার বাড়িতে বউ রাধা আর টিয়া পাখির সাথে বসে গল্প করছিল। হঠাৎ সেখানে শঙ্কর এসে হাজির হয়। শঙ্কর, তুমি আজ আমার বাড়িতে? খুব অবাক হচ্ছি। তোমার তো এই অপয়ের বাড়িতে আসার কথা নয়। আমি তোমাকে যা যা কটু কথা বলেছি তার জন্য আমাকে মাফ করে দাও ভাই। এখন তুমি আর অপয়া নও, তোমার ভাগ্য খুলে গেছে। আসলে আমি তোমার কাছে এটা জানতে এসেছি যে হঠাৎ করে তুমি এত টাকার মালিক হলে কিভাবে। এই কথা শুনে চান্দু মৃদু হাসল। অন্য কেউ জিজ্ঞেস করলে আমি হয়তো বলতাম না। তুমি জিজ্ঞেস করেছো তাই বলছি। এই সবই এই টিয়া পাখির দৌলতে হয়েছে। এই বলে চান্দু গুহার গুপ্তধনের কথা শঙ্করকে সব খুলে বলল। সব শুনে রাধা খুব ভয় পেয়ে গেল আর ফিসফিস করে চান্দুকে বলল, এসব কি করছেন আপনি? আপনি শঙ্করকে এই গুপ্তধনের কথা কেন বলে দিলেন? কিন্তু চান্দু চুপ করে রইল। আমি কি করে বিশ্বাস করব যে তুমি সত্যি কথা বলছো? যদি তোমার বিশ্বাস না হয় তবে চলো আমার সাথে, আমরা গুহাতেই যাচ্ছি। তুমি নিজের চোখে সবটা দেখে নেবে। কিছুক্ষণের মধ্যেই চান্দু, শঙ্কর আর টিয়া পাখিটা সেই গুহার ভেতর এসে দাঁড়ালো। শঙ্কর চোখ বড় বড় করে গুপ্তধনের দিকে তাকিয়ে রইল।
ভগবান, এ তো কুবেরের ধন, এখন এই পুরো খাজানা আমার। এই বলে শঙ্কর গুপ্তধনের দিকে হাত বাড়ালো। ঠিক তখনই টিয়া পাখির শরীর থেকে নানা রঙের আলো ঠিকরে বেরোতে লাগলো। এ তোমার কি হচ্ছে? বোকা লোক কোথাকার, এবার আমি আমার আসল রূপে ফিরে এসেছি। কিন্তু আমার আসল রূপে ফেরার আগে তোকে আমি একটা সত্যি কথা বলতে চাই। এই পুরো গুপ্তধন আমার ছিল। আমি ছিলাম কেশবনগরের মহারাজা। আমি এই ধনরত্ন প্রজাদের কাছ থেকে লুকিয়ে এই গুহায় রেখেছিলাম। এক সাধু রেগে গিয়ে আমায় রাক্ষস হওয়ার অভিশাপ দিয়েছিলেন। তারপর অন্য এক সাধু আমাকে টিয়া পাখিতে পরিণত করেছিলেন, যাতে আমি কারো কোনো ক্ষতি করতে না পারি। কিন্তু তিনি এও বলেছিলেন, যদি কেউ লোভের বশে এই ধনরত্ন ছোঁয় তবে আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব। তাই তোকে আমি এই গুপ্তধনের লোভ দেখিয়েছিলাম। এই কথা শুনে চান্দু মুচকি হাসল। বোকা রাক্ষস! এক সাধু আমাকে বলেছিলেন যে আমার অপয়া ছায়া তখনই কাটবে যখন কোনো রাক্ষসের সাথে আমার দেখা হবে। যখন তোর সাথে আমার দেখা হলো আর মোড়ল মশাইয়ের পায়ের ব্যথা নিমেষের মধ্যে গায়েব হয়ে গেল, তখনই আমি বুঝেছিলাম যে তুই সেই রাক্ষস। আমি এই গুপ্তধন কোনোদিন নিজের লোভ মেটানোর জন্য ব্যবহার করিনি, বরং সবার ভালো করার জন্য ব্যবহার করেছি। পরে সেই সাধুর সাথে আমার আবার দেখা হয়েছিল। তিনি আমায় বলেছিলেন যে তুই অভিশাপ থেকে মুক্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করবি, কিন্তু এই গুপ্তধন যদি ভালো কাজে ব্যবহার করা হয় তবে তুই চিরকালের মতো পাথরে পরিণত হবি। তাই আমি শঙ্করকে এখানে নিয়ে এসেছি, যাতে সে নিজের চোখে দেখতে পারে যে লোভের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। পর মুহূর্তেই টিয়া পাখিটা একটা পাথরের মূর্তিতে পরিণত হলো। চান্দু শঙ্করের দিকে তাকিয়ে বলল, এখনো কি এই গুপ্তধনে হাত দেওয়ার লোভ হচ্ছে? ভেবে দেখো, এই গুপ্তধনে এখনো অভিশাপ লেগে আছে। যদি লোভের বশেতে হাত দাও তবে তুমি অভিশাপের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। না চান্দু, আমার ভুল, আমি বুঝতে পেরেছি। আমার মন তোমার মতো অতটা নিষ্কলঙ্ক নয়। আমি আর কোনোদিন এই গুপ্তধনের দিকে ফিরেও তাকাবো না। এই বলে শঙ্কর সেখান থেকে চলে গেল। চান্দু মুখে হাসি নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। এখন গ্রামের মানুষজন তাকে আর অপয়া বলে না, বরং তাকে একজন ভাগ্যবান এবং দয়ালু মানুষ হিসেবে সম্মান করে।